হ্যালো স্টুডেন্ট, আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণী ইংরেজি বিষয়ের পার্ট 8, অর্থাৎ তোমাদের সবচেয়ে লাস্ট যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ এই চ্যানেলে তোমাদের পড়াশোনা সংক্রান্ত যাবতীয় বিষয় আপলোড করা হয়। তো এই ভিডিওতে আমরা ইংরেজি বিষয়ে যে প্রশ্নগুলো দিয়েছে প্রতিটি প্রশ্ন ভালো করে বুঝবে এবং তার উত্তরগুলো আলোচনা করব। তো প্রথম থেকে তোমরা ভিডিওটি ভালোভাবে দেখবে এবং স্কিপ করবে না, ভালো করে শুনবে, তোমরা ভালোভাবে বুঝতেও পারবে আশা করি। তো দেরি না করে আজকে আমাদের বিষয়টি নিয়ে আলোচনা শুরু করা যাক। তো দেখো এখানে কি দিয়েছে। প্রথমে 50 নম্বরের একটা পরীক্ষা। তো দেখো এখানে দিয়েছে রিডিং কম্প্রিহেনশন সেকশন এ। তো একের দাগে একটা রিডিং কম্প্রিহেনশন দিয়েছে। কি রিডিং কম্প্রিহেনশন দিয়েছে দেখো, মানে এটা পড়বো। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। He caught hold of a little net and dipped it into the water. তাহলে সে ধরেছিল একটা ছোট্ট জাল নেট এবং এটাকে ছুঁড়ে দিয়েছিল জলের গভীরে। He brought the little doll out. তারপরে সে ছোট্ট পুতুলটি জল থেকে টেনে তুলেছিল। বাট কিন্তু সি স্লিপড আউট, কিন্তু সে ছোট্ট পুতুলটি হাত থেকে স্লিপ খেয়ে, মানে হাত থেকে ফসকে গিয়েছিল। অ্যান্ড ফেল অন দ্য টেবিল, এবং টেবিলের ওপর পড়েছিল। অ্যান্ড ব্যাঙ্গিং হার হেড, এবং তার মাথাটা দুমড়ে গিয়েছিল, মানে মাথায় চোট লেগেছিল। সি বিগান টু ক্রাই, সেই ছোট্ট পুতুলটি কাঁদতে শুরু করেছিল। আপ কেম আ পুলিশম্যান ডল, একটা পুলিশ পুতুল এলো। অ্যান্ড সেড ফিয়াসলি, এবং খুব রাগের সাথে, তীব্র রাগের সাথে বলল, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম হার হেড লাইক দ্যাট, পুতুল ধরছো এবং তাদের মাথাটা এরম ভাবে আঘাত করে এরম ক্ষতি করছো বা এরম খারাপ করছো, এটা পুলিশম্যানটা রেগে বলেছিল। আই ওয়াজ সেভিং হার ফ্রম ডাউনি, সেড টাফি। টাফি তো খুব ভয়ে আটকে চটকে কি বললো, যে আমি তো তাকে বাঁচাবার চেষ্টা করছিলাম ডুবে যাওয়া থেকে। তো এটা ছিল আমাদের প্যাসেজ। আশা করি তোমরা প্যাসেজটা ভালো করে বাড়িতে পড়েছিলে, কারণ এটা তোমাদের বইয়ের টাফি থেকে নেওয়া হয়েছে। আর এর আগেও এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে এই টাফির ওপর কোশ্চেন হয়েছে। তো আশা করি যাই হোক প্যাসেজটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখান থেকে যে কোশ্চেনগুলো দিয়েছে সেটা দেখো। দেখো এর দাগে কি কোশ্চেন দিয়েছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য গিভেন বক্স। তো প্রথম প্রশ্ন দিয়েছে, টাফি সেভ দ্য ডল উইথ টাফি পুতুলটা বাঁচিয়েছিল কি দিয়ে, স্টিক দিয়ে, নেট দিয়ে, না রোপ দিয়ে? অবশ্যই নেট দিয়ে, জাল দিয়ে। তো নাম্বার 2, দ্য গার্ল ফেল অন দ্য, মেয়েটি যে মেয়েটি পড়ে গেছিল কোথায়, ফ্লোরে, চেয়ারে, না টেবিলে? অবশ্যই টেবিলে পড়ে গেছিল। নাম্বার 3, দ্য পুলিশম্যান ডল কেম ওয়েন দ্য গার্ল ক্রাইড, যখন মেয়েটা কাঁদছিল তখনই তো এসেছিল না? ওকে, আশা করি আনসারগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এবার বিয়ের দাগে দেখো, বিয়ের দাগে একটি বক্স দিয়েছে কজ অ্যান্ড এফেক্টে। তো আমাদের এফেক্ট দেওয়া থাকলে তার কজ লিখতে হবে, এবং কজ দেওয়া থাকলে তার এফেক্ট লিখতে হবে। আশা করি তোমরা এগুলো জানো, এগুলো আগে করেছো। তো এগুলো দেখো আমি ডাইরেক্টলি বুঝিয়ে দিচ্ছি এখান থেকে। দেখো এফেক্টে দিয়েছে, টাফি ডিপড দ্য নেট ইনটু দ্য ওয়াটার। টাফি সেই জালটা জলের গভীরে দিয়েছিল। কারণ এই কারণটা কি, কারণ হি ওয়ান্টেড টু সেভ দ্য লিটিল ডল ফ্রম ডাউনিং, কারণ সে পুতুলটাকে জলে ডোবা থেকে বাঁচাতে চাইছিল। এটা ছিল তার কারণ। আশা করি বুঝতে পেরেছো। তো নাম্বার 2 দেখো, দ্য লিটিল ডল ফেল অন দ্য টেবিল, ছোট্ট পুতুলটি টেবিলের উপর পড়ে গিয়েছিল, এর ফলে কি হয়েছিল, তার মাথায় আঘাত লেগেছিল। ব্যাঙ্গিং হার হেড অ্যান্ড সি বিগান টু ক্রাই, এটাই হলো উত্তর। এফেক্টে দেখো নাম্বার 3 তে দিয়েছে, দ্য পুলিশম্যান ডল টক ফিয়াসলি, পুলিশম্যান ডলটি খুব রেগে কথা বলছিল, ফিয়াসলি মানে তীব্রভাবে রেগে কথা বলছিল। তো উত্তরটা হবে কারণ বিকজ টাফি ব্যাঙ্গিং দ্য লিটিল ডলস হেড অ্যান্ড সি বিগান টু ক্রাই, সেই জন্য পুলিশম্যান দলটা খুব রেগে কথা বলতো, কারণ সেই পুতুলটি লেগেছিল এবং সে কাঁদতে শুরু করেছিল। আই হোপ ছাত্রছাত্রীরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো যদি কোথাও কোনো অসুবিধা হয় তোমরা আমাকে নিশ্চিন্তে কমেন্টে করতে পারো, কমেন্টে আমাকে জানাতে পারো, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো। নাম্বার 2 দেখো কি প্যাসেজ দিয়েছে, রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ বয় নেম তাতাই, তাহলে একদা এক সময় সেখানে একটা বাস করছিল একটা ছেলে যার নাম ছিল তাতাই। হিজ ফাদার, অর্থাৎ তার বাবা মিস্টার চৌধুরী, তার বাবার নাম ছিল কি চৌধুরী, ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন, তার বাবা কোথায় কাজ করতো, একটা কোল মাইন, কয়লা খনিতে কাজ করতো। এভরিডে টাটা ইউজ টু ওয়ার্ক দ্য রোড সাইড জুয়েলারি শপ হার্ডলি 3 yards away from his scratched window প্যান। ওকে, প্রত্যেক দিন টাটাই দেখতো রাস্তার ধারে একটা জুয়েলারি শপ, মানে সোনার দোকান, হার্ডলি 3 yards অ্যাওয়ে,
খুব বেশি হলো 3 গজ 3 গজ দূরে ফ্রম হিজ ক্যাচ উইন্ডো, তাদের সেই ঘষা কাছে জানালা থেকে 3 গজ দূরে অবস্থিত ছিল সেই জুয়েলারি শপটা। আই হোপ বুঝতে পেরেছো। ইট ডিসপ্লে দ্য স্পার্কলিং ডায়মন্ড নেকলেস ইন দ্য গ্লাস বক্স ইন দ্য গ্লাস বক্স। এখানে দেখা যেত চকচকে করা একটা ডায়মন্ড একটা কাঁচের বাক্সের মধ্যে দিয়ে। ওয়ান ডে আ রিচ লেডি স্টেপড আউট অফ আ ক্যাব, একদিন একটা বড়লোক মহিলা, যেটা ম্যাডাম বলা যায়, সে বেরিয়ে এলো একটা ট্যাক্সি থেকে, ক্যাব থেকে, অ্যান্ড বট দ্য বিউটিফুল নেকলেস, সেই সুন্দর হারটি, নেকলেস মানে হার, সেই হারটি কিনে নিয়েছিল। অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাক, এবং তার ফলে কি সেই কাঁচের বাক্সটা খালি হয়ে গিয়েছিল। দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স। শপকিপার অর্থাৎ দোকানদার কি রেখেছিল, পুট সাম চিপ, কিছু কম দামি ক্রিস্টাল, কিছু কাঁচের জুয়েলারি, কিছু কম দামি কিছু কাঁচের জুয়েলারি, টু ফিল দ্য এমটিনেস অফ দ্য বক্স। তাহলে সেই বক্সটা খালি হয়ে গেছিল সেটা বন্ধ করার জন্য বা সেটাকে দূরে রাখার জন্য, বক্সটা যে খালি হয়ে গেছিল সেই জন্য তার মধ্যে কিছু কম দামি কাঁচের কিছু জুয়েলারি রেখে দিয়েছিল, মানে হারফার জিনিসপত্র রেখে দিয়েছিল। তো ছাত্রছাত্রীদের এই ছিল প্যাসেজ। আশা করি তোমার প্যাসেজটা ভালো করে বুঝতে পেরেছো। কোথাও কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করতে পারো, কোনো ওয়ার্ড মিনিং, কোনো শব্দের মানে আমি সেগুলো মানে কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এখানে দেখো, এর থেকে দেখো ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো আমাদের টেবিলটা ফিল করতে বলেছে ইনফরমেশন দিয়ে। তো দেখো এখানে বলছে হু মানে কে, আর ডিড হোয়াট মানে কি করেছিল। তো তাতাই কি করেছিল, তাতাই তো জুয়েলারি শপটা দেখতো, ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ, তা এটাই দেখতো, সে এটাই করতো। তো আমি এটাই লিখেছি অ্যান্সার। তো নাম্বার 2 দেখো, দ্য রিচ ওল্ড লেডি, বয়স্ক মহিলা, ধনী মহিলা, এটা কি করেছিল, বট দ্য বিউটিফুল নেকলেস অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক, মানে সেই সুন্দর দামি হারটা কিনেছিল এবং সেই গ্লাসটা এমটি করে দিয়েছিল, খালি করে দিয়েছিল গ্লাস বক্সটা। দ্য শপকিপার কি করেছিল, পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল দ্য এমটিনেস অফ দ্য বক্সেস। তো শপকিপার এটাই করেছিল, কিছু কম দামি জুয়েলারি রেখে দিয়েছিল সেই খালি বক্সের মধ্যে। তো সাতটা থেকে আশা করি বুঝতে পেরেছো এখানে কি উত্তর আমি লিখেছি। চলো পরের দাগে যাওয়া যাক। বিয়ের দাগে কি দিয়েছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ এই প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। 1-এর দাগা 2-এর দাগ দিয়েছে। 1-এর দাগে দেখছি হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ দ্য তাতাই ফাদার, তাতাইয়ের বাবা কি কাজ করতো। তাতাইয়ের বাবা তো কোল মাইনে কাজ করতো, আমার প্যারাগ্রাফে পড়েছি, আমি লিখেছি দেখো তাতাইস ফাদার ওয়ার্ক অ্যাট কোল মাইন। এটাই উত্তর, এখানে ফুল স্টপ হবে। তো আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 2 দেখো, হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস, তাদের বাড়ি থেকে জুয়েলারি শপটা কত দূরে ছিল। তো দ্য জুয়েলারি শপ 3 ইয়ার্স অ্যাওয়ে ফ্রম হিজ হাউস, এটাই হবে উত্তর। আই হোপ বুঝতে পেরেছো তোমরা। তো এখানে দেখো সেকশন এর যে দুটো প্যারাগ্রাফ দেওয়া হয়েছিল প্যাসেজ, তো সেগুলো আমরা করেছি। এবার সেকশন বি দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে। প্রথম দিকে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্ব ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়েছে, সাবজেক্ট অনুযায়ী মধ্যে ভার্ব বসাতে হবে। তো আগে আশা করি এগুলো তোমরা করেছো। তো দেখো, পেপারনি অ্যান্ড চিজ আর গ্রেট অন পিৎজা, এটা আর হবে, দুটো আলাদা জিনিস তাই। নাইদার সি নর আই, তো নাইদার নর থাকলে মানে সেকেন্ড অনুযায়ী সাবজেক্ট বসে, তো আই অ্যাম হবে এটা। আর লাস্ট সি দেখে, দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম ইজ, মানে ডিরেক্টর প্রডিউসার দুজনেই একটা ফিল্মের কথা বলছে, একটা ফিল্মের যেই ডিরেক্টর সেই প্রডিউসার, তো সেই জন্য এখানে ইজ হবে। তো আই হোপ বুঝতে পেরেছো তোমরা এটা ভোকাবুলারিটা, গ্রামার। এছাড়া তোমরা যেটা গ্রামারের ক্লাস করতে চাও, আমি আমার চ্যানেলে টেন্সের ক্লাস অলরেডি চালাচ্ছি। এছাড়া তোমাদের যদি মনে হয় বেসিক থেকে তোমাদের গ্রামার জানা নেই, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি বেসিকের উপর গ্রামারের ক্লাস নেবো। তো দেখো এখানে কি দিয়েছে, 4 দেখে, আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখানে 5টা সেন্টেন্স দিয়েছে, তো 5টা সেন্টেন্স দিয়েছে কিন্তু অপশন দিয়েছে 4টে, তো এখানে একটা মিসিং আছে, তো সেটা আমি লিখে দিয়েছি। যাই হোক, এখানে একটা অপশন মিসিং আছে। তো দেখো প্রথমে কি দিয়েছে, হ্যারি উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তো এটা এক্সক্লেমেটরি, এটা এক্সপ্লেন করা কোনো কিছু, মনের কোনো মুহূর্ত, মনের কোনো বিশেষ কোনো জিনিস শেয়ার করা। হ্যারি খুব আমরা মানে আনন্দ করে বলছে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে গেছি। তো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। সিম্পল এই সেন্টেন্সটা লিখে তার নিচে এক্সক্লেমেটরি সেন্টেন্স তোমরা লিখে দেবে, উত্তরটা ঠিক হয়ে যাবে। বিয়েরটা দেখো, হোয়াট ইজ ইউর নেম, তো এটা ইন্টারোগেটিভ কোশ্চেন, প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার সি, নীরজ চোপড়া ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক্সে নীরজ চোপড়া গোল্ড মেডেল জিতেছিল। তো এটা অ্যাজাটিভ সেন্টেন্স, মানে হ্যাঁ বাচক বাক্য হবে। তো এখানে দেয়নি এটা, তো আমি এটা নিজে থেকে লিখে দিয়েছি। নাম্বার ডি দেখো, ওপেন দ্য ডোর, এটা কি, এটা ইম্পারেটিভ বাক্য, আদেশ বা কমেন্ট সূচক বাক্য যেটা বলা যায়।
নাম্বার ই, মে গড ব্লেস ইউ। তো এটা অপটেটিভ বাক্য, অপটেটিভ সেন্টেন্স। তো ছাত্রদের এই ছিল এর উত্তর চারের দাগে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো পরের দিকে যাওয়া যাক, কারণ এখানে 50 নম্বরের প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন, তাই আমি একটু তাড়াতাড়ি করে বোঝানোর চেষ্টা করছি। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, কারণ অনেকগুলো প্রশ্ন যদি তাড়াতাড়ি করে না বলি তো অনেকটা সময় ভিডিওটা লং হয়ে যাবে, এটা তোমাদের অসুবিধা হবে। তো তাড়াতাড়ি করে সেই জন্য আমি বলছি। নাম্বার 5 দেখো, ক্লাসিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য গিভেন সেন্টেন্স ইন দ্য কারেক্ট কলম। তাই কারেক্ট কলমে আমাদের এই আন্ডারলাইন ওয়ার্ডগুলো বসাতে হবে। এখানে বলে দেবো কাউন্টেবল, আনকাউন্টেবল। তো কাউন্টেবল, আনকাউন্টেবল তোমরা শুনেছো বা তোমরা শিখেছো। এই কাউন্টেবল মানে কি, যেদেরকে আমরা কাউন্ট করতে পারি, তা দ্য থিং দ্যাট উই কাউন্ট। আর আনকাউন্টেবল দ্য থিং দ্যাট উই ডোন্ট কাউন্ট। তো দেখো এখানে গ্লাসকে আমরা কাউন্ট করতে পারি, বুককে কাউন্ট করতে পারি, আমব্রেলাকে কাউন্ট করতে পারি, তাই কাউন্টেবলে লিখেছি। আর আনকাউন্টেবল যাদেরকে কাউন্ট করতে পারি না, যেমন হেয়ার, চুলকে আমরা কাউন্ট করতে পারি না, ওয়াটারকে আমরা কাউন্ট করতে পারি না, সুগারকে আমরা কাউন্ট করতে পারি না। তো এগুলো হলো আনকাউন্টেবল নাম, তাই আনকাউন্টেবল বক্সে আমি লিখেছি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো ছাত্রদের 6 এর উত্তরটা দেখো। দেখো এখানে বলেছে অ্যাড প্রিফিক্স মানে যে সামনে বসে, মানে প্রথমে বসে, টু দ্য ওয়ার্ডস অ্যান্ড গিভেন বিলো মেক অপোজিট। এবং এগুলোকে সামনে আমাদের কিছু প্রিফিক্স ওয়ার্ড বসে সেগুলোকে অপোজিট করতে হবে। রেসপেক্ট মানে সম্মান করা। তো আমি এর উত্তরগুলো এখানে লিখেছি, তো তোমরা একটু দেখে নাও। রেসপেক্ট হবে ডিসরেসপেক্ট, কমফোর্টেবল হবে আনকমফোর্টেবল, ফরচুন হবে আনফরচুন, ম্যাচিওর হবে ইমম্যাচিওর, আর লিটারেট হবে ইলিটারেট। তো তো ছাত্রছাত্রীরা এই ছিল এর উত্তর। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আমি একবার দেখিয়ে দিচ্ছি। ভালো করে তোমার স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এটা ছিল এর উত্তর 6 দাগে। প্রিফিক্স বসিয়ে এগুলোকে আমাদের অপোজিট সেন্টেন্স তৈরি করতে, অপোজিট ওয়ার্ড তৈরি করতে হবে বলেছে। তো চলো 7 দাগে চলে যাওয়া যাক। 7 দাগে কি বলেছে দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ড। আমাদের মেক সেন্টেন্স তৈরি করতে হবে এই ফলোইং ওয়ার্ড দিয়ে, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের করবো ডিসপেয়ার মানে হতাশা হবে। হি লেফট মিটিং, সে মিটিংটা ত্যাগ করেছিলেন ডিসপেয়ার, হতাশার সঙ্গে, মন খারাপ করে যেটা বলা। স্টার্টি মানে শক্ত। রাজা হ্যাজ আ স্টার্টি মাসেল, রাজার খুব শক্ত মাসেলস আছে। আর নাম্বার 3 দেখো, ডাউনিং মানে ডুবে যাওয়া। মাই ফ্রেন্ড সেভ মি, আমার বন্ধু আমাকে বাঁচিয়েছিল ফ্রম ডাউনিং, ডুবে যাওয়ার থেকে। তো এই ছিল 3টে শব্দের বাক্য রচনা বা মেক সেন্টেন্স যেটা বলতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো পরের দাগে যাওয়া যাক। পরের দাগ দিয়েছে সেকশন সি, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। দেখো সেকশন সি রাইটিং দিয়েছে। দেখো এখানে কি, সাপোজ ইউ হ্যাড বিন টু মুর্শিদাবাদ উইথ ইউর পেরেন্টস, তুমি তোমার বাবা মার সঙ্গে তো মুর্শিদাবাদ গিয়েছো। রাইট আ প্যারাগ্রাফ 60 ওয়ার্ড অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন হিস্টোরিক্যাল প্লেস, ইউ মে ইউজ দ্য ফলোইং হিন্টস। তুমি এই হিন্টসগুলোকে নিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করতে হবে যে মুর্শিদাবাদ তুমি ভিজিট করেছো। তো কি কি হিন্ট দিয়ে দেখো, হাউ ইউ ওয়েন্ট দেয়ার, তুমি কিভাবে সেখানে গিয়েছিলে। মুড অফ ট্রান্সপোর্ট, কি ট্রান্সপোর্ট তুমি ব্যবহার করেছিলে, মানে কি কি গাড়ি ব্যবহার করেছিলে। হিস্টোরিক্যাল সাইড ইউ ভিজিট, তুমি কি কি জায়গা, ওই ঐতিহাসিক জায়গা দেখেছিলে। ডেসক্রিপশন, হোয়াট ইউ স, তুমি যা যা দেখেছিলে সেগুলো ডেসক্রিপ্ট করতে, মানে ভালোভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আর ইউর ফিল্ম, তোমার মনে, তুমি কি এমন মনে করেছো সেটা তোমার লিখতে বলেছে। তো আমি এখানে আমার মতো একটু লিখেছি, একটু বেশি ওয়ার্ড হয়েছে। তো আমার মতো যেটা হয়, তোমরা এখান থেকে কিছু বাদ দিতে পারো লাইন মাঝখান থেকে। তো তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, বা আমার লেখাটাও লিখে দিতে পারো, কোনো অসুবিধা হবে না আশা করি। দেখো আমি কি লিখেছি দেখো, লাস্ট উইন্টার আই ওয়েন্ট টু মুর্শিদাবাদ উইথ মাই পেরেন্টস। গত শীতে আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম আমার বাবা মার সাথে। আমি আর বাংলা করে বোঝাবো না, এটা আমি ইংরেজিতেই বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। অ্যাট ফার্স্ট উই রিচড শিয়ালদা রেলওয়ে স্টেশন, দেন উই গেট ইনটু ভাগীরথী এক্সপ্রেস টু রিচ মুর্শিদাবাদ। After I reached Murshidabad railway station, we took horse car to reach our hotel. Murshidabad is a place of historical interest. Our first destination of the Jafarganj Palace. It is the palace where Nawab Sirajud-Dowla was brutally murdered. Mm, with with heavy heart, with heavy heart, we then came to the Katra Mosque বা Mosque, Katra Mosque. Murshid Quli Khan is sleeping here peacefully in his grave. Next, we went to the Motijil Palace.
The conspiracy of the defense Siraj sadly took place here. After lunch, we went to Khasba. Here we visit the tomb of Nawab Alivardi Khan, Siraj and his wife Lutfunnesa. At least we visit the Hajatwari. It is a nice palace with many real and some false stores. We saw the weapons used by the Nawabs of Bengal. We saw so many precious paintings there. It was nice place. I will never forget Murshidabad. তো ছাত্রছাত্রীরা আমি এটা আমার মতো নিজের মতো করে লিখেছি। তো তোমাদের যদি কারোর মনে হয় যে এটার বাংলা মানে তোমাদের জানা দরকার, তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি বাংলা মানে কমেন্টে লিখে দেবো, অসুবিধা নেই কোনো। ঠিক আছে, আই হোপ বুঝতে পেরেছো তোমরা। কারণ এত বড় প্যারাগ্রাফ যদি আমি মুখে বাংলা মানে বলতে চাই তাহলে ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে। এমনি ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তারপরে আরো লম্বা হয়ে যাবে। তো আশা করি 8 দাগে প্যারাগ্রাফটা তোমরা বুঝতে পেরেছো। তো এবার দেখো 9 দাগে কি দিয়েছে দেখো। Develop a story in about 60 words using the following outlines at a suitable to your story. এখানে হচ্ছে অ্যাড আ সুইটেবল টাইটেল হবে, কারণ এখানে সম্ভবত কোশ্চেনে কিছু মিস্টেক আছে। তো এখানে টাইটেল লেখা হবে, তো টাইটেল লিখতে হবে স্টোরিটা। তো আউটলাইন কি কি দিয়েছে দেখো। ডগ উইথ আ পিস অফ মিট ইন মাউথ ক্রস আ রিভার ব্রিজ, sees his shadow and think another dog and barks and meat falls into the river. তো আমি এটা আমার মতো করে লিখেছি, দেখো আমি কি লিখেছি। টাইটেল দিয়েছি আর ডগ অ্যান্ড হিজ শ্যাডো, এটা টাইটেল দিয়েছি আমি। তো দেখো উত্তর দেখো, আর ডগ ক্রসিং আ ব্রিজ ওভার আ রিভার উইথ আ পিস অফ মিট ইন হিজ মাউথ। স মানে ডগটি দেখতে পেয়েছিল হিজ ওন শ্যাডো ইন দ্য ওয়াটার অ্যান্ড টুক ইট, এবং নিতে গিয়েছিল ফর দ্যাট অফ অ্যানাদার ডগ। উইথ ভেবেছিল যে এটা অন্য কুকুর, তাই যেটা নিতে গেছিল। উইথ আ পিস অফ মিট ডবল হিজ ওন ইন সাইজ, ইমিডিয়েটলি লেট গো অফ হিজ ওন, এর সঙ্গে সঙ্গে কি করেছিল সেটাকে নিতে গিয়েছিল। অ্যান্ড ফিয়ার্সলি অ্যাটাক দ্য আদার ডগ টু গেট হিজ লার্জার পিস অফ মিট ফ্রম হিম। হি দাস লস্ট বোথ দ্যাট which he grasped at in the water and his own, because the river swept it away. কারণ নদীটা চলে যাচ্ছিল, তার নিজের মাংসটাও হারিয়ে গিয়েছিল এবং অন্য কুকুরের যেটা মাংস মনে করছিল বড় সাইজে সেটাও চলে গিয়েছিল। যাই হোক, তো এই ছিল গল্প যেটা আমি বানিয়েছি। তো আশা করি ছাত্রছাত্রীরা এটা ভালোই তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা আমাকে কমেন্ট করতে পারো। আই হোপ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সাবধানে থেকো। ধন্যবাদ।